তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওরে 10,000 হেক্টর জমির ধান, 200 কোটি টাকার ক্ষতি, কৃষকের হাহাকার। ডিসেম্বরের মধ্যে দূর হবে চট্টগ্রামের জলাবদ্ধতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি গঠন। শনিবার শুরু শিশু কিশোরদের স্বপ্নের নতুন করে স্পোর্টস, সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব, বৃহৎ কুষ্টিয়ার চালের মোকাম খাজানগরে উৎপাদন ব্যাহতের শঙ্কা। আসসালামু আলাইকুম, নাফিসা তাওয়াসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হাওরে কৃষকদের হাহাকার আরও দীর্ঘ হচ্ছে। অব্যাহত বৃষ্টি এবং নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে একাধিক বাঁধ ভেঙে তলিয়ে গেছে সুনামগঞ্জের 12 উপজেলার প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান। 200 কোটি টাকা ক্ষতির আশঙ্কা কৃষি বিভাগের। পানিতে ডুবে আছে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার হাওরের হাজার হাজার হেক্টর জমির পাকা ধান। ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। আসমানে মেঘ দেখলেই তাদের বুক কাঁপে, কিন্তু শেষ রক্ষা হয়নি। যতই সময় যাচ্ছে হাওরের কৃষকদের সোনালী ধানও আরো তলিয়ে যাচ্ছে। তবুও সেই ফসলের মায়া, যে স্বপ্ন বুনেছিলেন তা ভেঙে যাওয়ার কষ্টে হৃদয়ে গভীর ক্ষত। নিরুপায় কৃষকরা। অব্যাহত বৃষ্টি, উজানের ঢল, কাল হয়ে ভাঙে দুটি ফসল রক্ষা বাঁধ। হুমকির মুখে আরও কয়েকটি বাঁধ। পানিতে ডুবে আছে সুনামগঞ্জের 9,049 হেক্টর জমির বোরো ধান। সব লইয়া গেছে, কত টাকা খরচ গেছে, আমরা কিভাবে চলি, এ বছর কিভাবে খাই। পানি তলে গেছে গা, কিভাবে চলবো, কিভাবে খাইমো, বাল বাচ্চা এই টেনশন আছে। বৃহস্পতিবারও হাওর এলাকা পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা বাঁধ যেন সঠিকভাবে এবং সঠিক সময় বাঁধে এবং সুন্দর পরিকল্পনা থাকে। আমাদের পরিকল্পনাতে এটা রাখতে হবে, যখন বাঁধগুলি বাঁধবে প্রত্যেকটা হাওরে সুইচ গেট থাকতে হবে। পানি যদি জলাবদ্ধতা হয়, পানি যেন নিষ্কাশন করতে পারি আমরা সহজে। টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারে তলিয়ে গেছে বিভিন্ন হাওরের 797 হেক্টর বোরো ধান। চোখের সামনে ফসল হারিয়ে নিঃস্ব হাজারো কৃষক। 8-9 কেয়ার করছিলাম, 3 কেয়ারের দান আনা গেছে, আর বাকিটা মরে গেছে। প্রায় 7-8 বছর আমরা ধান ফান্নে খাই না, এবার আমরা ফান্নে ধান খাইলেছি। খোয়াই নদী বাঁধ ভেঙে পানি ঢুকছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দত্তগাঁও হাওরে। পানির নিচে কৃষকদের স্বপ্ন, জেলার 7,000 হেক্টর জমির পাকা ধান। মানুষ খুব অসহায়, যারাই আনতেছে এগুলা পৌঁছা, এর নাম পৌঁছেই যাবে যদি রোদ না আসে। আমরা তো এই 15-20 কেয়ারের মধ্যে করছিলাম, এখন 2-3 কেয়ার খাচ্ছি, আর সব তলে গেছে। টানা বৃষ্টি, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে কিশোরগঞ্জের হাওরের 4,000 হেক্টর বড় ফসল। একমাত্র ফসল সবটাই হারানোর আশঙ্কা কৃষকদের। আমরা এমন একটা এর মধ্যে ফসল মেঝে ফুটছি, আমরা বাবানে ধান বাড়ি দিতে পারতেছি না, সব গেছে তলে। অনেক ফসল তুয়াটা ভাই আনে যে কোনো কয়েকদিন কাটারি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিমজ্জিত নেত্রকোনায় হাওর অঞ্চলের কৃষকদের কষ্টার্জিত বোরো। কাঁচা পাকা ধান কেটে নেয়ার আপ্রাণ চেষ্টা তাদের। তলে ধান পড়ছে, দিতা সানার সময় কাটতে কেমনে আনলাম। সকাল থেকে যতই পানি বাজছে, মানে একা তো উপরে বাজছে। হাওরবাসীর আক্ষেপ, জীবিকার একমাত্র অবলম্বন রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের তাদের দাবিও যেন ভেসে যাচ্ছে এই বানের জলের মতোই। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। আগামী ডিসেম্বরের পর চট্টগ্রামে কোনো জলাবদ্ধতা থাকবে না বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে প্রধান করে সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধি নিয়ে 19 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতি 2 দিনের পরিদর্শন শেষে সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী জানান, নগরীর 36টি খালের মধ্যে 6টি খালের সংস্কার কাজ এখনও চলমান রয়েছে।
এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না আর বাকি যে 15-20% থাকবে এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে। সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেনি। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যেন শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেকে সংখ্যালঘু না ভাবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারা দেশে শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টস। 8টি ইভেন্ট নিয়ে আগামী 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের এই কর্মসূচি নিয়ে বড় স্বপ্ন দেখছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় জানাচ্ছেন সজল ছত্রী। চলছে ঘাম ঝরানো অনুশীলন, চোখে মুখে নিজের প্রতিভাকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রত্যয়। কিশোর কিশোরীদের এই ক্রীড়া সম্মিলনের সুযোগ করে দিয়েছে নতুন করে স্পোর্টস। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার জনপ্রিয় 8টি ইভেন্ট নিয়ে দেশব্যাপী শুরু হচ্ছে এই বিশেষ ক্রীড়া কর্মসূচি। নাচ, গান, নৃত্য, কিন্তু এখন নতুন করে খেলাধুলা, ক্রীড়া অনেক কিছু অ্যাড হয়েছে যেখানে আমরা খেলতে পারছি। সাধারণত জুডো, ক্যারাটে এরকম কম্পিটিশন হয় না, ফুটবল ক্রিকেট তো হয়। নতুন করে আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে, যা শ্রমিকের মানুষ, তাই আমরা চাই যে আমরা এরকম খেলতে পারি। 2 তারিখের মধ্যেই আমরা ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট করে নিয়ে আসতে পারবো। বাকি সবগুলা ইভেন্টে আমাদের যথাযথ প্রস্তুতি চলছে প্রত্যেকটা উপজেলাতেই। এই তৃণমূল পর্যায় থেকে এবং এই কোমলমতি থেকে অনূর্ধ্ব 12-14 যে সুযোগ করে দিয়েছেন, এখান থেকে কিন্তু প্রতিবার অন্বেষণ ঘটবে। 2 মে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হবে নতুন করে স্পোর্টসের কার্যক্রম। খেলোয়াড় বাছাই হবে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে। টোটাল 8টি ডিসিপ্লিনের খেলা আমাদের সেই 2 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে আমাদের 10 তারিখ পর্যন্ত আমাদের এই জেলা পর্যায়ের খেলা হবে এবং 13 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমাদের আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন টিমগুলো জাতীয় পর্যায়ে তারা খেলার যোগ্যতা অর্জন করবে। নতুন কুড়ির মাধ্যমে এই সিলেট জেলা ক্রীড়াঙ্গনে নতুন একটি মাথা যোগ করবে এবং আমাদের ছেলেমেয়েরা অন্যান্য যে বিষয়গুলি আছে, মাদক থেকে হোক বা অন্য সময় বাজে কাছ থেকে দূরে থাকবে এবং খেলার দিকে বেশি ঝুঁকবে এবং ইতিমধ্যে ঝুঁকছে বলে আমরা মনে করছি। এটা আমাদের অত্যন্ত খুশি সংবাদ। 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করে শুরু হয়। এবার তাতে যোগ হলো খেলাধুলা। ক্রীড়াবিদরা মনে করছেন, সারা দেশে শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের টেকসই রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম হবে নতুন করে স্পোর্টস। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো 7 মাসের শিশু আন নাসর এর জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে যশোর শহরের তসবির হলের সামনে বাড়িতে বিএনপি পরিবারের পক্ষ থেকে আন নাসর ও তার পিতামাতার হাতে উপহার সামগ্রী তুলে দেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী পেয়ে শিশুটির বাবা মা আবেগপ্রবল হয়ে পড়েন। গত 27 এপ্রিল প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার সময় শিশু আন নাসের হাত থেকে ফুল গ্রহণ করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে এখানকার মিলগুলো। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চালের উৎপাদন, ব্যাহত হচ্ছে সারা দেশে চাল সরবরাহ, কমছে চালের গুণগত মান। কুষ্টিয়া থেকে মোহাম্মদ আশিফুজ্জামানের ক্যামেরায় সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 2.5 শতাধিক রাইস মিল রয়েছে। এসব রাইস মিলে বিভিন্ন ক্ষেত্রে অন্তত 20,000 শ্রমিক ও কর্মচারী কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। প্রতিদিন এই মোকাম থেকে শতাধিক ট্রাক চাল সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়।
দেশের চাহিদার 20% চালের যোগান দেওয়া হয় এই খাজানগর মোকাম থেকে। কিন্তু হঠাৎ জ্বালানি সংকটের ফলে ব্যাপক প্রভাব পড়েছে এই মোকামে। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে এখানকার মিলগুলো। বিদ্যুতের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সারা দেশেই ব্যবসায় খাদ্যের একটা বড় একটা ঘাটতি পড়ে যাবে। জ্বালানি তেলের দামের বৃদ্ধির কারণে এখন আমাদের সব গাড়িতে ভাড়া বৃদ্ধি পাচ্ছে। খাজানগর চালের মোকামে উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে চাতাল শ্রমিক ও কর্মচারীদের উপরও। লোডশেডিংয়ের কারণে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা, কমে গেছে তাদের আয় রোজগার। সারাদিন শ্রম করে রাত্রি বাড়িতে একটু ঘুমাবো, এটাও আমাদের হয় নাই কারেন্টের কারণে। আমার ধরেন কাজ না করলে আমাদের বেতন নাই। মেশিনগুলো মানে জাম বেঁধে যায়, জাম বেঁধে গেলে ওখানে তো সমস্যা হয়, চাউলের মানও তো কমে যায়। মিল বন্ধ, আমরা কাজ করতে পারতেছি না। যে একটা চালের অর্ডার হয়েছে, চালের গাড়ি লোড দিতে পারতেছি না বিদ্যুতের কারণে। এই চাউল প্রতিদিন নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেল আমরা এখান থেকে পাইতেছি না। তবে বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে চালের উৎপাদন যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম খাজানগরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিংহভাগ চাল এখান থেকে উৎপাদন এবং রপ্তানি হয়, তো এই খাতে যাতে কোনো প্রভাব না পড়ে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার। মিল মালিকদের চাহিদার প্রেক্ষিতে আমরা তাদেরকে জেনারেটরের জন্য তেল সরবরাহ করার জন্য পাম্পগুলোকে চিঠি দিয়েছি। এই চিঠির প্রেক্ষিতে মিল মালিকগুলো তাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে। কুষ্টিয়ার খাজানগরের চালের মোকামে অস্থিরতা দেখা দিলে এর প্রভাব পড়ে সারা দেশে। তাই কোনো অজুহাত নয়, খাজানগর মোকামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে জোরালো পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। 2.5 ঘন্টার চেষ্টায় ড্যামরার আমুলিয়া এলাকায় কালি তৈরির একটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ফায়ার সার্ভিসের 3 কর্মী। আগুনে কারখানার ভেতরের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। বেলা 11:30টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে তাদের মোট 8টি ইউনিট কাজ শুরু করে। দুপুর 1:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কুমিল্লার বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও বিশ্লেষণ শেষে বৃহস্পতিবার দুপুরে এই রায় দেয় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল হান্নান। বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, 2021 সালে উপজেলার ভারেল্লা গ্রামে 2য় শ্রেণী পড়ুয়া শিশু উম্মে হাবিবা মিমকে ধর্ষণের পর হত্যা করে আসামি ময়নাল হোসেন। পরে পলিথিনে পেঁচিয়ে শিশুটির মরদেহ টয়লেটের ট্যাঙ্কিতে লুকিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিরাজগঞ্জে ফেন্সিডিল রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 20,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় দেন। 2012 সালের যমুনা সেতুতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় উত্তরাঞ্চল থেকে টাঙ্গাইলগামী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 200 বোতল ফেন্সিডিল সহ আব্দুল মজিদ মোল্লাকে আটক করা হয়। এদিকে পিরোজপুরের নেসারাবাদে মিলন বাহাদুর নামে এক মোটরসাইকেল চালককে হত্যার পর মৃতদেহ গুমের ঘটনায় আসামি ছেলেকে যাবজ্জীবন ও মাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান রায় দেন। গাজীপুরের টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় 4 পুলিশ সদস্য সহ 5 জন আহত হয়েছেন। এ ঘটনায় যুবদল নেতা সহ 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান চালায় গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযান চলাকালে রুনা বেগম নামে এক মাদক কারবারিকে আটক করা হলে বস্তির কিছু লোকজন পুলিশকে ঘিরে ধরে মব সৃষ্টি করে। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে যুবদল নেতা সহ 7 জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইফটিজিংয়ে অভিযোগে কুমিল্লায় রুবেল নামে এক বখাটেকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন অভিভাবকরা। পুলিশ জানায়, কুমিল্লা নগরীর
আওয়ার লেডি অফ ফাতেমা স্কুলের সামনে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বের হওয়ার সময় রুবেল এক ছাত্রীর গায়ে স্পর্শ করে। এ সময় উপস্থিত অভিভাবকরা তাকে হাতে নাতে আটক করেন। পরে তাকে বেঁধে পিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রামের বাড়িতে পৌঁছেছে সৌদি আরবের নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে নিহত মাদারীপুরের সোবাহান খাঁর মরদেহ। সকালে তার মরদেহ ডাসার উপজেলার পশ্চিম মাইচপাড়া গ্রামে এসে পৌঁছায়। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ধার দেনা করে সৌদি আরব গিয়েছিলেন সোবহান খাঁ। স্বপ্ন ছিল পরিবারের স্বচ্ছতা ফেরানোর পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করবেন। অভাবের সংসারে রয়েছে 6 লাখ টাকার ঋণের বোঝা এখন তার পরিবারের। প্রধানমন্ত্রী সহায়তা চেয়েছেন নিহতের স্বজনরা। পরীক্ষার হলে হাঁটু সমান পানি, তার মধ্যেই পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। এই চিত্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। হাঁটু সমান পানির মধ্যেই বাধ্য হয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। শহরের ধর্মপুরে অবস্থিত কলেজটির অনার্স ও ডিগ্রি পাঠদান করে থাকে। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ক্যাম্পাসে জলাবদ্ধতা দেখা দেয়। নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী এক কৃষকের জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিল যুবদল ও ছাত্রদল কর্মীরা। উপজেলার ইন্দ্রাসন গ্রামের প্রতিবন্ধী বেলাল হোসেন ধার দানা করে নিজের 1 বিঘা জমিতে বোরো আবাদ করেছিলেন। ধান পাকার পর একা একা চেষ্টা করে কিছু ধান কাটতে পারলেও চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাকি ধান জমিতে ভেঙে পড়ে। খবর পেয়ে সকালে উপজেলা যুবদলের ও ছাত্রদলের কর্মীরা তাকে সাহায্য করে তার ধান কেটে তার ঘরে পৌঁছে দেয়। ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর বাধার মুখে গত 3 দিন ধরে রাঙামাটির পৌরসভার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা বন্ধ রয়েছে। এতে ধীরে ধীরে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে দেশের অন্যতম পর্যটন নগরী রাঙামাটি। শহরের বিভিন্ন এলাকার বড়, মাঝারি ও ছোট প্রায় সব ডাস্টবিনই উপচে পড়ে ময়লায়। কোথাও কোথাও ডাস্টবিনের বাইরেও ছড়িয়ে আছে আবর্জনার স্তূপ, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে জানিয়েছে রাঙামাটি পৌরসভার প্রশাসক মোবারক হোসেন। এই ছিল দেশের খবরে 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।